Periods are natural, conversation around them should be too. This Menstrual Hygiene Day, Radio City and Team Alembic, the makers of Krina NCR, invite you to join an open discussion on menstrual health, hygiene, and understanding your body better. Hello and welcome to the Period Talk with Experts, where we openly discuss about women's health, because understanding your body should never feel uncomfortable, right? And I am your host Namrata Guha, and it gives me immense pleasure to discuss about a topic that affects almost every woman, because this is a topic which is very important, but yet it is silenced through myths, hesitation, and all those uncomfortable conversations. Yes, we are talking about menstrual health and hygiene. And joining us here today with me is Dr. Kanchan Dhara, a gynecologist with years of experience in women's health. Thank you so much, sir, for joining with us. Thank you very much for having me here. I am very happy here having a conversation with the menstrual health, which is very important for the female's health throughout their life. And there are different problems associated with this menstrual problems and the menstrual health, but most of the time they have many myths, and that was not fact. And I think I can make clear all the menstrual health problems and what is the science behind the menstrual health, and what is the problem arises, which is normal, which is not normal. You have to consult with doctors. Today our talk on that topic. তো আমার প্রথম প্রশ্নটা আমাকে যে আপনার জন্য যে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল এটা কি, কারণ অনেকেই আমরা ভাবি যে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল মানে 7 ডেজ, আবার কেউ কেউ ভাবে যে 8 to 10 ডেজ। তো এটা যদি আপনি আমাদের দর্শকদেরকে একটু বলেন। এবার প্রত্যেকটা ব্যাপারেই প্রত্যেকটা ঘটনাতেই আপনাকে নর্মাল জিনিসটা না জানলে কোনটা অ্যাবনর্মাল সেটা আপনি বুঝতে পারবেন না, বা কোনটা অস্বাভাবিক। এবার মাসিক বলতে একটা জিনিস মেয়েদের লাইফে হয় যেটা ছেলেদের নেই। মাসিক অর্থাৎ প্রত্যেক মাসে একটা ইভেন্ট ঘটে লাইফে, যেটাকে আমরা মাসিক বলি, দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন। প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট টাইমে তাদের ব্লিডিং হয়, সেটাকে মেয়েরা মাসিক বলে। এবার এই মাসিকের কতগুলো ক্যারেক্টার আছে, প্রতি মাসে হচ্ছে কিনা, মাস পেরিয়ে যাচ্ছে কিনা, মাসে দুবার হয়ে যাচ্ছে কিনা, অথবা যে ব্লিডিংটা হচ্ছে সেটা কতদিন চলছে, কত পরিমাণ ব্লিডিং হচ্ছে, এগুলোর একটা নর্মাল রেঞ্জ আছে। এবার এগুলোর একটা স্বাভাবিক কোনটা সেটা সায়েন্স ডিফাইন করেছে। আজকে আমরা সেইগুলো নিয়ে মানে বিস্তারিত আলোচনা করব। এবার মাসিক অর্থাৎ প্রত্যেক মাসে হবে। প্রত্যেক মাসে মিনস যে আমরা সাধারণত বলি 28 ডেজ প্লাস মাইনাস 2 ডেজ, দিস ইজ নর্মাল। বাট তো সায়েন্স কি বলছে? সায়েন্স বলছে যে 19 দিন থেকে 35 দিনের মধ্যে যদি কারো মাসিক হয় সেটা কিন্তু স্বাভাবিক সাইকেল। এবার কতদিন ব্লিডিং হবে? যদি 3 দিন থেকে 7 দিন অবধি ব্লিডিং হয় সেটাকেও আমরা স্বাভাবিক বলি। এবার ব্লিডিংয়ের পরিমাণ কত হবে? পরিমাণটা মেজার করা খুব সমস্যাজনক। 30 থেকে 50 ml যদি ব্লিডিং হয় সেটাকে বলি আমরা স্বাভাবিক। এবার সেটা হিসাব হবে কি করে? যারা মেনস্ট্রুয়াল কাপ ইউজ করে তাদের পক্ষে সহজে হিসাব করা যায়, কিন্তু যারা প্যাড ইউজ করে তাদের কাছে প্যাড কাউন্ট করতে বলা হয়, কত পরিমাণ প্যাডটা সোকড হয়েছে ব্লাড দিয়ে, সেই সব দিয়ে হিসাব করা হয়। তো সুতরাং এই রেঞ্জগুলো হচ্ছে স্বাভাবিক রেঞ্জ। এর বাইরে যখন যাবে তখন সেটাকে অস্বাভাবিক বলবো আমরা। আচ্ছা, এটা তো আমরা বুঝে গেলাম। তো এবার যেহেতু মেনস্ট্রুয়েশনের ব্যাপারে কথা হচ্ছে, তো আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে যে হোয়াট ডু উই সে ওয়েন উই সে মেনস্ট্রুয়াল হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন? আজকালকার দিনে কিন্তু প্রত্যেকটা মেয়েরা তাদের যখন প্রথম পিরিয়ডস হয়, আমরা স্টিল আমাদের কাছে একটা ইনকারেক্ট সামটাইমস ইনকমপ্লিট ইনফরমেশন থাকে যে আমরা মেনস্ট্রুয়েশন হাইজিনটাকে কীভাবে মেনটেন করব। And recently, the Supreme Court has actually emphasized on the importance of menstrual health and hygiene. তো বেসিক প্র্যাকটিসটা কি যেটা প্রত্যেকটা মেয়ের করা উচিত এই টাইমে? এবার হাইজিন অর্থাৎ আপনার সুস্থ থাকার জন্যে পরিষ্কার পরিচ্ছন্নতা, লাইফস্টাইল বা জীবনশৈলীর যে নির্দিষ্ট প্রথা আছে সেই প্রথাকে আমরা বলছি যে হাইজিন। এবার মেনস্ট্রুয়াল হাইজিন বলতে কী বোঝায়? যে মেন্সের সময় আপনি কিভাবে আপনার নিজেকে যত্ন নেবেন। এবার অনেক রকম ধারণা আছে, অনেক কি বলবো কুসংস্কার আছে যে মেন্সের সময় স্নান করতে নেই, মেন্সের সময় জামা কাপড় চেঞ্জ করতে নেই, মেন্সের সময় ঠাকুর পুজো করতে নেই, মেন্সের সময় নর্মাল কাজ করতে নেই। এইসব যে কুসংস্কার রয়েছে সেগুলোতে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, সেগুলোতে কোনো সায়েন্টিফিক ডেটা নেই। এবার স্বাভাবিক একটা মানুষ আমাদের দেশে সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে স্নান টান করে টয়লেটে গিয়ে তার
প্রাতঃকৃত্য কাজকর্ম করার পরে দিন শুরু হয়। তো মেন্সের সময়ও ঠিক সেই রকমই চলবে সমস্ত কিছু, যে জেনিটেলিয়া এবং মানে জননাঙ্গর যেগুলো আছে সেগুলো তো নর্মাল যেরকম স্নান করে সেরকম জল দিয়ে পরিষ্কার করবে, এবং মেনস্ট্রুয়াল প্যাড যেটা হবে সেটা স্টেরাইল প্যাড হওয়া উচিত। সেটা নোংরা বা ইনফেক্টেড প্যাড বা কাপড় হলে তার থেকে ইনফেকশন বা নানা রকম জীবাণু ওখানে প্রবেশ করতে পারে বা বিভিন্ন রোগ তৈরি করতে পারে। এবং মেন্সের সময় যে সব থেকে সমস্যা যেটা আমাদের দেশে মেনস্ট্রুয়াল প্যাড ইউজ করে সাধারণত 10 to 15%, বেশিরভাগ লোক মেনস্ট্রুয়াল প্যাড ইউজ করার উপায় নেই কেন, যে বিভিন্ন জায়গায় পাওয়া যায় না, বিশেষ করে স্কুল কলেজ অফিস ক্ষেত্রে। সেখানে যদি কারো মেনস্ট্রুয়াল প্যাড ইউজ করার ব্যাপার থাকে বা যদি মেনস্ট্রুয়াল কেয়ার নেওয়ার ব্যাপার থাকে বা হাইজিন মেনটেন করার জন্য, তার কোনো প্রাইভেসি বা কোনো সিস্টেম নেই। তাই জন্য আমাদের দেশে সুপ্রিম কোর্ট আর্টিকেল 21-এর যে হিউম্যান রাইটস আছে বা সেই রাইটে ইমপ্লিমেন্ট করতে সরকারকে এবং বিভিন্ন ইনস্টিটিউশনকে দিয়েছে, বলেছে যে সমস্ত স্কুল কলেজ সব জায়গাতে ভেন্ডিং মেশিন থাকবে যেখান থেকে স্যানিটারি প্যাড পাবে মেয়েরা, বা অফিস কাচারি সমস্ত জায়গাতে টয়লেট বা কোনো রুম থাকবে, তারা যদি সেখানে তাদের প্রাইভেসি মেনটেন করে মেনস্ট্রুয়াল বা হাইজিন মেনটেন করার কেয়ার নিতে পারে সেইটা নেবে। এটা সুপ্রিম কোর্ট বলেছে, এবং বিভিন্ন অর্গানাইজেশন, পার্টিকুলারলি আমাদের গাইনোকোলজিক্যাল অর্গানাইজেশন ফক্সি এটা বহুদিন ধরে মানে প্রচার করে যাচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিন। স্কুল কলেজে আমরা বহু প্রোগ্রাম করেছি, তাদেরকে অ্যাওয়ারনেস বাড়িয়েছি। এবার অ্যাওয়ারনেস এখন মোটামুটি প্রত্যেকটা লোকজনের মধ্যে হয়ে গেছে, কিন্তু স্যানিটারি প্যাড বা অন্য অন্য জিনিসগুলোর অ্যাভেলেবেল থাকতে হবে। আর একটা লোকজনের ধারণা আছে মেনস্ট্রুয়েশনের সময় জেনিটালি বা এগুলো সাবান বা সোপ বা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার ব্যাপারটা থাকে, সেটা কিন্তু নেই। ডিটারজেন্ট বা এগুলো যদি যত বেশি ইউজ করা হবে তাহলে ওখানে ন্যাচারাল যে প্রোটেকশনটা আছে শরীরের সেটা নষ্ট হয়ে যাবে, সেটা লাভের থেকে ক্ষতিই বেশি হবে। তাই জন্যে আমরা বলি যে মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করার জন্য ডিটারজেন্ট, সোপ, হার্ড সোপ এসব ইউজ করা যাবে না। সফট সোপ ইউজ করা যেতে পারে, সব লিকুইড ন্যাচারাল পিএইচে যেগুলো লিকুইড সোপ পাওয়া যায় সেগুলো একটু আধটু ইউজ করা যেতে পারে, কিন্তু বেশি ইউজ করতে আমরা মানা করি। আমরা বলি নর্মাল ক্লিন ওয়াটার, যে জলে স্নান করছে সেই জল দিয়েই পরিষ্কার করতে। সেকেন্ড হচ্ছে পোশাক আশাক। এবার নাইলন বা টাইট কোনো পোশাক আশাক করলে মেনস্ট্রুয়েশনের সময় তখন হচ্ছে প্রবলেম অনেক বেশি হয় বা ডিসকমফর্ট হয়। তাই জন্য ব্রিদিং হবে এইরকম কোনো কটনের মানে পোশাক করতে বলা হয় বা আন্ডারগার্মেন্ট করতে হয়, যাতে হচ্ছে সোয়েটিং বা কিছু হলে সেগুলো শোক হয়ে যাবে এবং এয়ার পাস করবে। মেনস্ট্রুয়েশনের সময়টা এরকম কিছু ইউজ করলে তাহলে মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন হবে। যে এই কটা কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে পোশাক, একটা হচ্ছে সাবান ইউজ, একটা হচ্ছে নর্মাল ওয়াটার, আর ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করার কোনো নোংরা কাপড় বা কোনো কিছু এখানে এই সময় ইউজ না করাই ভালো। একটা প্রশ্ন আছে আমার তরফ থেকে। আমরা মার্কেটে এখন একটা ওয়াশ আছে ফেমিনাইন ভ্যাজাইনাল হাইজিন ওয়াশ বলে, ওটা সবাই প্রত্যেকটা মেয়ে আশা করি ইউজ করে। তো এই ধরনের ওয়াশ যদি কেউ ইউজ করে অনলি ডিউরিং পিরিয়ডস, ইজ ইট নর্মাল, করা যেতে পারে নাকি একদমই বন্ধ করা উচিত? এখন যে ধরনের মানে লিকুইড সোপগুলো ইউজ করে সেগুলো হচ্ছে ন্যাচারাল পিএইচ। আমি একটু আগেই বললাম যে আমাদের বডির এমন মেকানিজম আছে যাতে ইনফেকশন না হয়, বডি নিজে প্রোটেক্ট নেয়। এবং মেনস্ট্রুয়েশন বা মাসিকটা হচ্ছে ন্যাচারাল প্রসিডিওর, এটা ফিজিওলজিক্যাল ঘটনা, এটা কোনো অ্যাবনর্মাল বা প্যাথোলজিক্যাল নয়। এবার হ্যাঁ, ভ্যাজাইনাল পিএইচ থাকে কি অ্যাসিডিক পিএইচ থাকে। অ্যাসিডিক পিএইচ থাকার জন্যে তো ওখানে কোনো জীবাণুর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হতে পারে না, ইনফেকশন হওয়ার চান্স কম থাকে। কেন মাসিকের দ্বার খুব ন্যাচারাল, দেখুন পায়ুদ্বারের সামনে যেখানে লোক স্টুল পাস করছে, অসংখ্য জীবাণু পাস হচ্ছে সেখান থেকে, পেচ্ছাপের দ্বার সামনে থাকে সেখান থেকে ইউরিন করছে, তা সত্ত্বেও মেনস্ট্রুয়েশনের বা ভ্যাজাইনাতে কোনো ইনফেকশন হয় না। কেন হয় না? ভ্যাজাইনা ন্যাচারাল প্রোটেকশন হিসাবে ওখানে অ্যাসিডিক মিডিয়াম থাকে বা অ্যাসিড সিক্রেশন হয়, বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে যারা অ্যাসিড তৈরি করে, সেই অ্যাসিডের কন্টাক্টে যে কোনো জীবাণু আসলে তারা নষ্ট হয়ে যায়। এবার সোপ বা ডিটারজেন্ট যেগুলো ইউজ হয় তাদের পিএইচ হচ্ছে অ্যালকালাইন পিএইচ। এবার অ্যাসিডের সাথে যখন আপনি অ্যালকালাইন দিয়ে দিচ্ছেন, অ্যাসিডটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, তো ন্যাচারাল যে প্রোটেকশনটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার ন্যাচারাল প্রোটেকশন নষ্ট হয়ে গেলে তাহলে ওখানে অসংখ্য জীবাণু থাকে, তারা আপার হ্যান্ড নিতে থাকবে, তাদের ইনফেকশন হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। এবার বাজারে যেগুলো ফেমিনাইন জেল বা সোপ ইউজ হচ্ছে তাদের দাবি এটা হচ্ছে নিউট্রাল পিএইচ। নিউট্রাল পিএইচ হওয়ার জন্যে এরা ওখানকার যে পিএইচ সেটা পিএইচ কোনো চেঞ্জ করবে না। তবে এটা কেউ ইউজ করুক আর নাই করুক, তার কিন্তু ন্যাচারাল প্রোটেকশন থাকবে, তার কিন্তু ইনফেকশন হবে না।
এটা অনেকটা আমাদের শ্যাম্পু ব্যবহার করার মতন, যে শ্যাম্পু ব্যবহার করে চুলের কতটা উন্নতি হয় সেটা কোনো ডার্মাটোলজিস্ট বলে না যে শ্যাম্পু ব্যবহার করলে খুব ভালো উন্নতি হবে। তো সেটা পার্সোনাল চয়েস, আপনি ইউজ করতে পারেন। তবে ন্যাচারাল পিএইচ বা সফট সোপ আপনি মাঝে মধ্যে ইউজ করতে পারেন। ফ্রিকোয়েন্ট ইউজ করার কথা আমরা ডাক্তার হিসাবে বলবো না, এর কোনো সাইন্টিফিক ভিত্তি নেই। একটা কথাই আমরা বারে বারে বলবো, ক্লিন ওয়াটার দিয়ে ওয়াশ করার জন্য। এই যে আপনি এতক্ষণ বললেন আমাদেরকে, এটার থেকে এটা তো বোঝা গেল যে কোন কোন জিনিসগুলো আমাদের করা উচিত না আর কোন কোন জিনিসগুলো আমরা করতে পারি। তো আমার প্রশ্নটা হচ্ছে এবার যে আজকালকার দিনে সবাই আমরা মোটামুটি ইভেন ডিউরিং মেনস্ট্রুয়েশন উই ডু ওয়ার্ক, উই ডু ট্রাভেল, আমরা সব কিছুই করি, যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, জিম থেকে আরম্ভ করে। তো ইজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি নর্মাল? এখন মেনস্ট্রুয়েশন যখন হয় বা মাসিক হয়, এতে যেহেতু একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় বডিতে, এখানে দেখা গেছে কেউ কেউ খুব ইরিটেবল থাকে, ডিপ্রেস থাকে, তলপেটে হালকা ক্র্যাম্প বা পেন হয়, অনেকে টায়ার্ডনেস ফিল করে, অনেকে ল্যাক অফ কনসেন্ট্রেশন থাকে, অনেকে একটা ডিজিনেস ফিল করতে থাকে। এই ঘটনা যেগুলো হয় মেন্সের সঙ্গে, সেগুলো অল্প মাত্রায় যদি হয় সেগুলো স্বাভাবিক হিসাবে কাউন্ট হয়। এবার মেনস্ট্রুয়েশন হলে স্বাভাবিক কাজকর্ম করা যাবে না এটা কিন্তু নয়। স্বাভাবিক কাজকর্ম যার যেরকম কাজকর্ম করে, যতটুকু তার ক্ষমতায় কুলোচ্ছে সে করতেই পারে। তার অফিস কাচারি, স্কুল কলেজ, জিম, নর্মাল ডেলি অ্যাক্টিভিটিজ সব কিছুই করতে পারে। কিন্তু যদি দেখা যায় তার শরীর পারছে না বা অ্যালাউ করছে না, তার এনার্জি লেভেল থোড়া তো একটু কম হচ্ছে, সেই ক্ষেত্রে সে এগুলোতে কিছুটা লিমিট করতে পারে। এগুলো করতে পারবে না, বেড রেস্টে থাকবে, বাড়িতে থাকবে, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সমস্ত নর্মাল কাজ করতে পারবে। একটা জিনিস মনে রাখতে হবে, মেনস্ট্রুয়েশন এই যে ফিজিওলজিক্যাল ঘটনা, স্বাভাবিক ঘটনা লাইফে, যেরকম আমাদের স্বাভাবিক অনেকগুলো ঘটনার মধ্যে আছে, আমরা রাত্রে ঘুমাই, দিনে উঠি, হাঁটাচলা করি, আমরা ইউরিন পাস করি, স্টুল পাস করি, খাওয়া দাওয়া করি, এই রকম ঘটনার মতন মাসে এইরকম একটা ঘটনা ঘটে। তো এই সব ঘটনার মধ্যে তো আমরা আমাদের স্বাভাবিক কাজকর্ম কিছু বন্ধ করি না, তাহলে মাসিকের সময় আমরা কেন বন্ধ করব? Absolutely. So now the question is that we don't usually connect menstrual health with nutrition. তো এটা কি আমাদের ওভারঅল গাইনোলজিক্যাল হেলথটাকে কোনোভাবে ইম্প্যাক্ট ফেলে নিউট্রিশন? এবার মেনস্ট্রুয়েশনের সময় যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে, এটা বুঝতে হবে, আমরা 2/2 বলি। 2/2 বলি কেন? হরমোনাল ব্যাপারটা, হরমোনাল ব্যালেন্স। আমাদের পিটিউটারি গ্ল্যান্ড থেকে দুটো হরমোন বেরোয়, একটা এলএইচ, একটা এফএসএইচ। আর ওভারি থেকে দুটো হরমোন বেরোয়, একটা ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। এই মাথার দুটো হরমোন বা যেটা পিটিউটারি গ্ল্যান্ড থেকে বেরোয়, সেই দুটো হরমোন, ওভারি থেকে যে দুটো হরমোন বেরোয়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, এদের মধ্যে ব্যালেন্স এবং ইকুইলিব্রিয়াম মেনটেন করে। ব্যালেন্স এবং ইকুইলিব্রিয়াম মেনটেন হয় বলে তখন মাসিক রেগুলার হতে থাকবে, তাতে কোনো সমস্যা হবে না। এদের মধ্যে ব্যালেন্স নষ্ট হয়ে গেলে তখন সমস্যা তৈরি হবে। এবার আসি নিউট্রিশনের ব্যাপার। নিউট্রিশন এমন একটা ব্যাপার, ব্যালেন্স ডায়েট সবসময় আমরা সাজেস্ট করি। যখনই আপনি ব্যালেন্স ডায়েট থেকে দূরে সরে যাবেন, আজকালকার বর্তমানে কি হয় যে ফাস্ট ফুড বেশি খায়, জাঙ্ক ফুড বেশি নিচ্ছে, তাতে কি হচ্ছে, নানা রকম মানে সেই সব খাবারে নানা রকম কেমিক্যাল মেশানো থাকে বা কেমিক্যাল দেওয়া থাকে, যেগুলো হরমোনাল ব্যালেন্স বা মিলিকে নষ্ট করে। এবার আমি প্রথমেই বললাম যে হরমোনাল ব্যালেন্স নষ্ট হয়ে গেলে আপনার মেনস্ট্রুয়েশনে ডিস্টার্ব হবে, নানা রকম সমস্যা হবে। আরেকটা ব্যাপার কি থাকে, যে যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে সেই সময় যেহেতু হরমোনাল ব্যালেন্স নষ্ট হচ্ছে, অন্য ফিজিওলজিক্যাল ঘটনাগুলো যেগুলো শরীরে হচ্ছে সেগুলো একটু লো লেভেলে থাকে। তাই জন্য অনেক সময় যে পরিমাণ এনার্জি থাকে শরীরে সেটা থাকে না, একটু কম থাকে, বা অনেক সময় কাজকর্ম করতে ইচ্ছা করে না, কনসেন্ট্রেশন থাকে না, তলপেটে হালকা ক্র্যাম্প হতে থাকে। এগুলো স্বাভাবিক ঘটনা। এই স্বাভাবিক ঘটনাকে অতিক্রম করেই সব কাজ করতে হবে। তো এখানে ডায়েটের রোল হচ্ছে, যদি আমি ব্যালেন্স ডায়েট খাই তাহলে এই সব ঘটনাগুলো কম হবে। আর একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে আমরা বলবো স্পেসিফিক কিছু নিউট্রিশন। স্পেসিফিক নিউট্রিশন আমাদের দেশে যদি দেখা যায় 57% মেয়েরা অ্যানিমিয়াতে ভোগে, অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে কি হবে, শরীর এমনি আপনার দুর্বল, তারপরে মেনস্ট্রুয়েশনের সময় আরেকটু দুর্বল হয়ে গেল, তাহলে অ্যাডিটিভ এফেক্টে আপনি আরও বেশি কমজোরি হয়ে যাবেন বা দুর্বল হয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আমরা সবসময় বলবো যে ব্যালেন্স ডায়েট খেতে, যেখানে আপনার আয়রন সাপ্লিমেন্টেশন হবে। আমরা সবসময় ওষুধ খেতে বলি তা না। এবার আয়রন কিসে পাবেন? আপনি আয়রন পাবেন গ্রিন লিফি ভেজিটেবলস যত আছে, সবজি, সেই সবজি খেতে হবে আপনাকে, এবং চিনির বদলে গুড় খেতে আমরা বলি, এবং মাংস,
মাছ, ডিম, এগুলো পরিমাণ যদি আপনার ব্যালেন্স থাকে, এগুলো থেকে আপনি আয়রন সাপ্লিমেন্টেশন পাবেন, তার থেকে আপনার মানে আপনি যতটুকু রিকোয়ারমেন্ট সেটুকু পেয়ে যাবেন। আরেকটা পদ্ধতি হচ্ছে যে রান্নার যে কুকিং প্রসিডিওর, এই কুকিং প্রসিডিওরে অনেক সময় অনেকটা আয়রন নষ্ট হয়ে যায়, সেই কুকিং প্রসিডিওরটাও ঠিক করতে হবে। তাহলে তিনটে ঘটনা যদি আপনি ঠিক করেন প্রসিডিওর, একটা হচ্ছে খাবারের সাপ্লিমেন্টেশনে ভেজিটেবলস থাকতে হবে, 2 নম্বর রেগুলার এটা ইনটেক করতে হবে, 3 নম্বর কুকিং প্রসিডিওর ঠিক করতে হবে, তাহলে আপনার আয়রন ডেফিসিয়েন্সি হবে না। এবং আপনি জানেন যে মেন্সের সঙ্গে সঙ্গে প্রতি মাসে 30 to 50 ml করে ব্লাড চলে যাচ্ছে, সেই ব্লাডটাকে রিপ্লেস করার জন্য আপনার বেশি আয়রন দরকার হবে এবং ভিটামিনস দরকার হবে। এছাড়াও অন্য জিনিসগুলো যেগুলো লাগে, যে ক্র্যাম্প যখন হয়, ক্র্যাম্প হয় সাধারণত ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ দুটো মানে মিনারেলস আছে সেগুলোর তো অভাবে। ক্র্যাম্পসের সময় আজকালকার দিনে জেনজিসরা মোস্টলি রিলেট করতে পারবে যে আমরা সবসময় ডার্ক চকলেট কিনে খাই, ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম আমরা শুনে থাকি যে চকলেট খেলে নাকি ক্র্যাম্পস কমে, তো এটাও কি একটা মিথ নাকি ইজ ইট আ ফ্যাক্ট? চকলেট খেলে এটা তো পুরোপুরি মিথ। আমি এই জন্য বলবো চকলেটের কম্পোজিশন কি আগে জানতে হবে। চকলেটের কম্পোজিশনে কি থাকে? চিনি জেনজিস থাকে, শুনে না ভালো করে। চিনি থাকে, তার সাথে মিল্ক থাকে, মিক্সচার করা থাকে। এবার নানা রকম ইনগ্রেডিয়েন্টের মধ্যে কখনো অ্যালমন্ড, কখনো কাজু, কখনো পিস্তা, কখনো কিশমিশ, এইসব মেশানো থাকে। এবার ব্যাপারটা কি হচ্ছে, ড্রাই ফ্রুটস যেগুলো আছে, অ্যালমন্ড, ওয়ালনাট, কাজু, কিশমিশ, এই জিনিসগুলোতে মাল্টি মিনারেলস থাকে, মাইক্রো লেভেলে মিনারেলস থাকে। ওই মিনারেলসগুলো আপনার উপকারী, একটু পরিমাণে খেতে হবে। তার মানে এই নয় যে আমি একটা মানে অ্যালমন্ড খাচ্ছি, তার সঙ্গে 4টে মানে অ্যালমন্ড কিন্তু বেশি থাকে না চকলেটে, একটা দিলে তো চকলেটের পরিমাণ। তাহলে রেশিওটা যদি দেখি, আমার যেটা ক্ষতিকারক জিনিস, যেটা আমার দরকার নেই, চিনি এবং হচ্ছে চকলেটের যে ইনগ্রেডিয়েন্ট, সেগুলো আমার বেশি যাচ্ছে, অ্যালমন্ডটা কম যাচ্ছে বা ওয়ালনাটটা কম যাচ্ছে। তো সুতরাং এটা চকলেট খেলে আমার পায়ে ক্র্যাম্প কমে যাবে তা নয়, তার থেকে বরং আমি ডাইরেক্ট যদি অ্যালমন্ড, ওয়ালনাট, কিশমিশ, কাজু, ড্রাই ফ্রুটস যেগুলো আছে সেগুলো যদি খাই, খেজুর, এগুলো খেলে আমার ওই মাল্টি মিনারেলস পাবো, তাতে ক্র্যাম্প কমবে। কিন্তু মেয়েদের কিন্তু মানে মোস্টলি আমি নিজের কথা বলছি, আমাদের কিন্তু পিরিয়ডসের টাইমে স্পেশালি একটু মিষ্টি খাওয়ার ক্রেভিংস হয়, যে একটু চকলেট খাবো, তো এটা কেন হয়? এবার আপনারা সবাই জানেন যে আমাদের বডিতে যে এনার্জি বা যে আমরা কাজ করি, যে ক্যালোরি, সেটা মেনলি আসে কার্বোহাইড্রেট থেকে। এবার কার্বোহাইড্রেট রিচ যে কোনো খাবার খেলেই আপনি এনার্জি পাবেন। তাই জন্য অনেক সময় বলে যে গ্লুকোজগুলো খেয়ে নিতে, চিনি খেয়ে নিতে, গুড় খেয়ে নিতে, মিষ্টি খেয়ে নিতে। তো চকলেট এইরকম মিষ্টির মতনই একটা জিনিস। চকলেট যেহেতু খেতে টেস্টি লাগে, তাই জন্য লোক এমনি চিনি, মিষ্টি, গুড় খাওয়ার বদলে চকলেট খেতে পছন্দ করবে। কিন্তু একটা জিনিস ব্যাপার হচ্ছে কি, মানে এটুকু আমাদের বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে মিষ্টির প্রতি অ্যাডিকশান মানে এত বেশি হয়ে যায় যে সেই অ্যাডিকশান থেকে বেরোনো যায় না। তো এটা একটা সফট লেভেলের অ্যাডিকশান, কিন্তু মানে চিনি খাওয়া, মিষ্টি খাওয়া বা চকলেট খাওয়া। তো সেটা অ্যাডিকশানটাকে যেমন যারা ড্রিঙ্কস করে বা যেরকম ড্রাগস নেয়, তারা যেরকম বিভিন্ন অজুহাত করে, আমরা সায়েন্স বলে যে এগুলোতে অ্যাডিকশান হয়, এগুলো ডিপেন্ডেন্ট হয়ে যায়, সেরকম চকলেট বা মিষ্টিতে ডিপেন্ডেন্সি চলে আসে। সে ওটা না খেয়ে বা না করে থাকতে পারবে না, তখন একটা অজুহাত খাড়া করে যে এটা খেলে আমি এনার্জি পাই। অ্যাকচুয়ালি সেরকম বিশেষ কিছু নয়, কিন্তু সায়েন্স এটা বলে না। আপনি যে কোনো ধরনের কার্বোহাইড্রেট নিলেই আপনি এনার্জি পাবেন, কিন্তু যখন আপনার এনার্জি লো লেভেলে চলে যাচ্ছে, তখন আপনি যে কোনো মানে চিনি, মিষ্টি এই ধরনের খাবার খেলেই আপনার এনার্জি লেভেল একটু বেড়ে যাবে সাময়িক। এইটুকু বুঝতে হবে যে আমার কতটা ক্ষতি হচ্ছে, কতটা লাভ হচ্ছে। सो जितने भी जेंजीज अभी बैठ के ये देख रहे हैं और चॉकलेट्स खा रहे हैं, उसको साइड में रख दीजिए, बिकॉज इट हैज नथिंग टू डू विद पीरियड्स। नाउ मूविंग ऑन, we heard so many discussions. So menstrual health is not just about the hygiene, but it also has a lot of dependency on nutrition and proper care and medical attention as well. তো আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে যে আজকালকার দিনে আমরা 21st সেঞ্চুরিতে আছি, বাট স্টিল আমাদের একটা কোথাও না কোথাও একটা হেজিটেশন আছে এই ব্যাপারটা জিজ্ঞেস করতে, যে হেভি ব্লিডিং যখন হয় তখন আমাদের ঠিক কি করা উচিত, বা এই ডিসকাশনটা যে হেভি ব্লিডিং এর ব্যাপারটা, এটা কিন্তু আজকালকার দিনেও মেয়েরা বলতে একটু অপ্রস্তুত ফিল করে, তো এটার কি সলিউশন আছে? এখন মেনস্ট্রুয়েশন বা মাসিক যেটা, ইটস এত প্রাইভেট লাইফে এটা তো ওপেনলি ডিসকাশন করা খুব মুশকিল। এটা সাধারণত আমরা বলি মায়ের সাথে, মেয়েরা মায়ের সাথে শেয়ার করে ব্যাপারটা। আর আমরা ওই ডিফারেন্স মানে লাইনটা কখন ড্র করব যে কোনটা হেভি ব্লিডিং আর কোনটা নর্মাল ব্লিডিং?
হ্যাঁ, আমি আসছি সেখানে। তার আগে যেটা মানে প্রবলেমটা হচ্ছে প্রাইভেসি ব্যাপার নিয়ে, যে মেনস্ট্রুয়েশনের ব্যাপারে নিজে নিজে ডিসিশন নেয়, এবং ডিসিশনটা অনেক সময় দেখা যায় যে গুগলে কি বলছে বা মিডিয়াতে কি বলছে সেগুলো দেখে ডিসিশন নেয়, সেই ইনফরমেশনগুলো সবসময় কারেক্ট থাকে না। এবার এই ব্যাপারে ডিসিশন নেওয়ার জন্য আমি বলবো নিয়ার অ্যান্ড ডিয়ার সিনিয়র যারা এই জিনিসগুলো ফেস করেছে তাদের সঙ্গে ডিসকাশন করতে, এবং সব থেকে বেস্ট হবে যে ডাক্তারের সাথে তার মানে যোগাযোগ আছে, যার সঙ্গে প্রাইভেট শেয়ার করতে পারে গাইনোকোলজিস্ট, তার সাথে গিয়ে কথা বলতে বা তার সঙ্গে টেলিফোনে বা কোনোভাবে তার কাছ থেকে জানাতে যে এইরকম ব্যাপার হচ্ছে কি আমাকে কনসাল্ট করতে হবে কি হবে না। এবার হেভি পিরিয়ড আমরা কখন বলবো, আমি একটু আগেই বলেছিলাম যে আমাকে নর্মাল জিনিসটা জানতে হবে। যদি 5 to 7 ডেজের মধ্যে যদি পিরিয়ড বন্ধ হয়ে যায় তাকে আমরা হেভি পিরিয়ড বলবো না। 7 দিনের পরেও যদি কন্টিনিউ চলতে থাকে তখন সেটা হেভি। যারা ভ্যাজাইনাল কাপ ইউজ করে, মেনস্ট্রুয়াল কাপ ইউজ করে অনেকে, মেনস্ট্রুয়াল কাপ অনেক ধরনের হয়, স্মল, মিডিয়াম এবং লার্জ। যাদেরকে লার্জ কাপ ইউজ করতে হয় তাদের হেভি মেনস্ট্রুয়াল পিরিয়ড হচ্ছে বলে তাদেরকে বুঝতে হবে। কেন কি কাপ সাইজ থাকে 30 ml, 50 ml, 70 to 80 ml। তো 80 ml এর বেশি যদি ব্লিডিং হয় একটা মেনস্ট্রুয়েশনে তখন আমরা তাকে বলবো হেভি। এটা হচ্ছে হিসাব। আর প্যাড কাউন্ট করলে সাধারণত 4 to 6 আওয়ারলি মেনস্ট্রুয়েশনের সময় প্যাড চেঞ্জ করতে হয়, অর্থাৎ কিনা তাহলে সারাদিনের 2 to 3 টাইমস চেঞ্জ করার দরকার পড়ে। এবার যদি কাউকে এভরি 2 আওয়ার 3 আওয়ার প্যাড চেঞ্জ করতে হচ্ছে, স্যানিটারি প্যাড পুরো সোফট হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তার মেনস্ট্রুয়েশন অনেক বেশি হচ্ছে। আর একটা জিনিস, ডিউরিং মেনস্ট্রুয়েশন এত উইক ফিল করছে, এত ডিজিনেস ফিল করছে যে নর্মাল কাজকর্ম করতে পারছে না, তার মানে তাকে বুঝতে হবে যে তার মেনস্ট্রুয়েশনটা এত বেশি হচ্ছে, রক্ত এত কমে যাচ্ছে শরীরে, তাই জন্য সে দুর্বল ফিল করছে। অথবা যদি লার্জ ক্লটস যদি বেরোতে থাকে, মেনস্ট্রুয়াল ব্লাড সবসময় লিকুইড থাকে, ক্লটস হয় না। ক্লট তখনই হবে যখন মোর দ্যান নর্মাল ব্লিডিং হবে, তখন ক্লট ফর্মেশন হবে। ক্লটস বেরোচ্ছে মানে বেশি পিরিয়ড হচ্ছে। তারপরে আর এছাড়াও এগুলো বাদ দিয়ে যদি কখনো দেখা যায় যে আপনি অ্যানিমিয়া হয়ে গেছে, আপনার মেনস্ট্রুয়াল যদি বেশি হতে থাকে, তাহলে একটা সময় যদি রক্ত পরীক্ষা করা হয় হিমোগ্লোবিন, তাতে দেখা যাবে হিমোগ্লোবিন লেভেল অনেকটা কমে গেছে। এই সমস্ত ঘটনা থেকে, বা আপনি সবসময়ই দুর্বল ফিল করছেন, কাজে এনার্জি পাচ্ছেন না, এগুলো আপনাকে ইন্ডিকেট করবে যে আপনার হয়তো মেনস্ট্রুয়েশনটা আপনার লেভেলে যা হওয়া উচিত তার থেকে অনেকটা বেশি পরিমাণ হচ্ছে। তখন আপনার ডাক্তারের সাথে বা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। ওকে, তাহলে হোয়াট এক্স্যাক্টলি ইজ অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং? অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিংটা আমরা কাকে বলবো তাহলে? এবার অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বলতে যেটা আমাদের মাসিকে, আমি যেটা একটু আগেই বললাম নর্মাল কি ধরনের হয়, তার বাইরে যদি কিছু হয় তখন আমরা তাকে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বলি। তার বাইরে বলতে কি, যে মেনস্ট্রুয়েশন 7 দিনের থেকে বেশি হচ্ছে, চলছে, অনেক সময় ইন্টারমেনস্ট্রুয়াল মানে দুটো মাসিকের মাঝে 2-4 দিন ব্লিডিং হয়ে গেল, অনেক সময় মেনোপজ হয়ে গেছে তারপরে ব্লিডিং হতে থাকলো, অনেক সময় মাসে 2-3 বার ব্লিডিং হয়ে গেল, অনেক সময় খুব বেশি ব্লিডিং হলো, ব্লিডিংয়ের সাথে সাথে সিভিয়ার পেন হতে থাকলো, বা অনেক সময় সারা মানে মাসই ব্লিডিং এবং পেন হচ্ছে। তাছাড়াও যদি দেখা যায় পোস্ট কয়টাল ব্লিডিং হচ্ছে, এগুলো সবকেই আমরা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বলবো। হেভি মেনস্ট্রুয়াল পিরিয়ড একটা অ্যাবনর্মাল টাইপ অফ ব্লিডিং, কিন্তু আরও অনেকগুলো আছে যেগুলো মেনস্ট্রুয়াল সাইকেলের বাইরে হচ্ছে, তাদেরকে সবাইকেই আমরা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিংয়ের হেডিংয়ে রাখবো। তাহলে অনেক মেয়েরা আছে এখন অবধি যারা ডাক্তার দেখাতে চায় না, শুধুমাত্র তারা এটা ভাবে যে এটা নর্মাল আফটার চাইল্ড বার্থ, বা এই বয়সে এই ধরনের পিরিয়ডস হয়। আপনি তাদেরকে কি বলতে চাইবেন? এবার তাদের নিজেদের অজ্ঞতা থেকে এগুলো ভাবতে থাকে যে আমাদের সমস্ত কিছু নর্মাল চলছে। এবার নর্মাল রেঞ্জ কি, নর্মাল ব্যাপারটা কি, সেটা এমনি সাধারণ মানে যদি মানে একজন মহিলা কোনো তার যদি মানে মেনস্ট্রুয়েশন সম্বন্ধে আইডিয়া না থাকে, তাহলে সে বুঝতে পারবে না কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল। যেটা আপনার ক্ষেত্রে অ্যাবনর্মাল সেটা আপনি ভাবছেন নর্মাল, সায়েন্স বলছে অ্যাবনর্মাল। সেটা বুঝতে গেলে আপনাকে ডাক্তারের সাথে বা চিকিৎসার সঙ্গে পরামর্শ নিতে হবে, বা কোনো ইনফরমেশন নিতে হবে কারো কাছ থেকে। ইনফরমেশন ছাড়া যতক্ষণ না আপনার অ্যাওয়ারনেস হচ্ছে, ইনফরমেশন রাইট ইনফরমেশন পাচ্ছেন, ততক্ষণ আপনি নিজে ভাবছেন যে আমি ঠিক আছি। কিন্তু যখন আপনি একদম মানে সিরিয়াস কন্ডিশনে চলে যাবে, তখনই অনলি আপনি ডাক্তারের কাছে যখন পরামর্শ করতে আসছেন, তখন ডাক্তারবাবুরা হয়তো বলছেন চিকিৎসক যে আপনার তো এটা 5 থেকে 10 বছরের প্রবলেম। তখন আপনি স্বীকার করলেন, হ্যাঁ আমার 10 বছর আগে থেকে তো আমি ভাবতাম এটা নর্মাল। তো এই জন্যেই যখনই আপনার মনে কোনো খটকা দেখা দেবে যে আপনার যেটা সাইকেল চলছিল তার থেকে কোনো ডিভিয়েশন হলে, আপনি সঙ্গে সঙ্গে পরামর্শ করুন। তাহলে অ্যাপার্ট ফ্রম পিরিয়ডস, হোয়াট আর সাম অফ দ্য গাইনোকোলজিক্যাল সিমটমস যেটা একটা মেয়ের কখনোই ইগনোর করা উচিত না?
এখন সাধারণত ওপিডিতে মানে যেগুলো আসে মানে আউটডোর প্র্যাকটিসে বা চেম্বার প্র্যাকটিসে যারা মহিলারা আসে তাদের 4-5 রকম প্রবলেম নিয়ে আসে। ফার্স্ট প্রবলেম হোয়াইট ডিসচার্জ নিয়ে আসে, তার সাথে সাথে ইচিং বা চুলকানি হতে থাকে, অনেক সময় তাদের যে ডিসচার্জ হয় সেটা একটা ব্যাড স্মেল হতে থাকে, অনেক সময় নিজের স্মেলটা বুঝতে পারে না, আশেপাশের বন্ধু বান্ধব যারা থাকে তারা বলে তোর গা থেকে বড্ড দুর্গন্ধ ছাড়ছে, অথচ নিজে বুঝতেও পারছে না। তো এইগুলো হচ্ছে মানে মেনস্ট্রুয়াল হোয়াইট ডিসচার্জ জেনারেল। তাছাড়া বাদ দিয়ে যদি আপনার খুব মেনস্ট্রুয়েশনের সময় খুব পেন হয় বা মেনস্ট্রুয়েশন হচ্ছে, আপনাকে আপনার ডেলি নর্মাল কাজ কামাই করতে হচ্ছে, ছুটি নিতে হচ্ছে, স্কুল যেতে পারছেন না, কলেজ যেতে পারছেন না, আপনার কর্মক্ষেত্রে যেতে পারছেন না, হ্যাঁ আপনি যেসব কাজ করেন আপনার যে প্রফেশনাল অ্যাক্টিভিটিস সেগুলো ডাউন হয়ে যাচ্ছে একরকম, তারপরে পোস্ট কয়টাল ব্লিডিং হচ্ছে বা আপনার পিরিয়ড বন্ধ হয়ে গেছে তারপরেও ব্লিডিং হচ্ছে, বা অথবা মানে সারা মাসই একটু একটু করে স্পটিং হচ্ছে, এগুলো সবই অ্যাবনর্মাল হিসাবে কাউন্ট হবে। এই সমস্ত ক্ষেত্রেই আমি বলবো যে আপনি ইমিডিয়েট চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন, কেন আর্লি ডায়াগনোসিস আর্লি ট্রিটমেন্ট ক্যান সেভ ইউ মেজর প্রবলেম। এবং প্রথমেই যদি ডায়াগনোসিস করে তার চিকিৎসা করে সেটা খুব সামান্য ব্যাপার বা ছোট থাকে মানে ব্যাপার থাকে। অনেক সময় আমরা বলি না এমনি সাধারণ কথায় যে আগুন যখন একটু লেগেছে তখন নিভে দেওয়া সহজ, পুরো বাড়িতে লেগে গেলে তখন আর নেভানো যায় না। তো হামেশাই কি হয় যে একটু যখন আগুন লেগেছে ওইটা নিভে যাবে আশা করতে করতে পুরো বাড়ি আগুন লেগে যায়। ঠিক সেই রকমই হয় কি মেয়েদের ক্ষেত্রে, যে ইগনোর করতে 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 10 বছর 12 বছর পরে যখন আসে তখন ডিজিজটা একটা লাস্ট স্টেজে বা হাই গ্রেড বা সিরিয়াস স্টেজে চলে যায়। রেগুলার চেকআপটা খুবই দরকারি প্রত্যেকটা মেয়ের জন্য। আপনি যে ধরনের কনভারসেশনস গুলো আমরা শুনলাম এতক্ষণ, ছোট ছোট জিনিসগুলো আগে থাকতে দেখে নেওয়া ভালো, নাহলে ইট উইল টেক সাম মেজর কনসেপ্ট। আমরা এতক্ষণ ধরে শুনলাম যে কোন কোন জিনিসগুলো আমাদের করা উচিত এবং কোন কোন জিনিসগুলো আমাদের করা উচিত না। এবার দর্শকদের জন্য এই রাউন্ডটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এখন আমরা ডিসকাস করতে চলেছি মিথ ভার্সেস ফ্যাক্টস। তো আমার প্রথম প্রশ্নটা, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি মেয়েদের এই সময় চান করা উচিত না, এটা কি ফ্যাক্ট না মিথ? এটা পুরোপুরি মিথ। আচ্ছা মিথ। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। পরের প্রশ্নটা হচ্ছে যে সিভিয়ার পিরিয়ড পেন এটা কি নর্মাল? যেটা আমরা সবাই মেয়েরা ভাবি যে ইটস অলওয়েজ নর্মাল, মানে সবসময় এটা নর্মাল। স্লাইট পেন বা ক্র্যাম্প নর্মাল, সিভিয়ারটা কখনোই নর্মাল নয়। এর সঙ্গে কোনো না কোনো সিরিয়াস ডিজিজ বা ডিজিজের শুরু হচ্ছে, সেটা আর্লি অবস্থাতে ডায়াগনোসিস হলে। আমার তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে হেভি পিরিয়ডস আর সামথিং দ্যাট উইমেন সিম্পলি হ্যাভ টু টলারেট, মানে মেয়ে হয়েছে মানে তোমাকে টলারেট করতেই হবে, এটা মিথ না ফ্যাক্ট? এখন হিউম্যান রাইটস অনুসারে কোনো কিছুই সহ্য করতে হবে এরকম ব্যাপার নয়। তো সেখানে আপনার শারীরিক কোনো সমস্যা হলে সেটা আপনি নিজে চিকিৎসা না করতে চাইলে আলাদা ব্যাপার, কিন্তু আপনার রাইট আছে বা জানার অধিকার আছে যেটা সত্যি অ্যাবনর্মাল না নর্মাল। আর হেভি পিরিয়ডটা সবসময়ই অ্যাবনর্মাল, কখনোই নর্মাল না। So moving on to the next, talking about periods openly is inappropriate. এখনো inappropriate মনে হয়, এটা কি নর্মাল? না, এটা একটা হেলথ ইস্যু, এটা হেলথ ইস্যু, ইউ ক্যান ডিসকাস উইথ এনিবডি। এটা তো পুরোপুরি মিথ যে আপনার হেলথ ইস্যু কেন আপনি ডিসকাস করতে পারবেন না। তো এতক্ষণ ধরে আমরা এত সুন্দর সুন্দর জিনিস শুনলাম আপনার থেকে, এবার একটা স্পেশাল মেসেজ যেটা আপনি আমাদের দর্শকদেরকে বলতে চাইবেন, যে যেটা তাদের সবসময় করা উচিত, স্পেশালি ডিউরিং দ্য মেনস্ট্রুয়েশন ডেজ। এখন মেয়েদের লাইফে অনেকগুলো স্টেজ আছে, তার মধ্যে মেনস্ট্রুয়েশন বা রিপ্রোডাক্টিভ লাইফের স্টেজটা ছেলেদের থেকে একটু আলাদা। সেই সময় তাদের একটু লাইফে স্পেশাল কেয়ার দরকার পড়ে, এবং তাদের মানে অ্যাজ এ হোল আপনি ইফ ইউ আর ফিট অ্যান্ড হেলদি থাকতে গেলে আপনার মেনস্ট্রুয়াল হাইজিন এবং হেলথ কেয়ার নিতেই হবে। এবং মেনস্ট্রুয়েশনে যদি কোনো রকম গণ্ডগোল হয় আপনার পুরো হেলথ স্ট্যাটাসে গণ্ডগোল হয়ে যাবে। তাই জন্যে মেনস্ট্রুয়াল বা রিপ্রোডাক্টিভ হেলথ সম্বন্ধে আপনার অ্যাওয়ার হওয়া উচিত, প্রপার জানা উচিত, বৈজ্ঞানিক তথ্য কি সেটা জানা উচিত, সেই ভিত্তিতে আপনার নিজের প্র্যাকটিস করা উচিত, এবং লাইফস্টাইল সেই রকমই হবে যাতে মেনস্ট্রুয়াল হেলথের জন্য আপনার বাকি হেলথ এবং অ্যাক্টিভিটি যেন হ্যাম্পার না হয় বা এফেক্ট না করে। So thank you so much doctor for such a practical and informative discussion we had today. আমরা আজকে অনেক কিছু শিখলাম, and especially to our listeners who is listening to us right now, asking a question or asking or seeking for help is always a sign of your strength and your bravery, and not something that you should be ashamed of. So that was it from the Menstrual Hygiene Talks with Dr. Kanchan
Dhara, and we had a lot of insights. I guess now the Gen Zs are actually going to visit a doctor whenever there's an emergency, because don't Google it. Google সবসময় ঠিক উত্তর দিতে পারে না. Thank you so much. Until then, take care. Bye bye. থ্যাংক ইউ।